আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাই টক নিয়ে আমি মহুয়া রয়েছে আপনাদের সঙ্গে। বেশ কিছু বছর ধরে চেষ্টা চলছিল যে শৈশবকে যাতে শৈশবের মতোই রাখা যায়, কিন্তু কোনোভাবেই করা সম্ভব হচ্ছিল না। আদালতে মামলা চলছিল, তবুও পিঠে বইয়ের বোঝা কমছিল না, বাড়িতে হোম ট্যাক্সের পরিমাণ কমছিল না প্রচুর বিষয়ের ভার। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে এবং স্পষ্টতই তারা নির্দেশিকা জারি করেছে যে নির্দিষ্ট পরিমাণ ভার বহন করবে শিশুরা এবং ক্লাস ভিত্তিকও সেটা ভাগ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে যে হোম টাস্ক দেওয়া যাবে না প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের। তাছাড়াও একগুচ্ছ নির্দেশিকা তারা জারি করেছে। এই নির্দেশিকার ফলে আদৌ কি ভারমুক্ত হবে শৈশব, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের বিষয় ভারমুক্ত শৈশব। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন, আমার ঠিক বাদিকে রয়েছেন মনোবিদ লাভলিনা ব্যানার্জি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমার ঠিক বাদিকে রয়েছেন, স্বাগত জানাবো লাভলিনাকে। লাভলিনার ঠিক পাশে রয়েছেন ডক্টর চৈতালি মুখার্জি, স্বাগত জানাবো চৈতালি দেবীকে। চৈতালি দেবীর ঠিক পাশে রয়েছেন অধ্যাপিকা সুবর্ণা ঘোষ সামন্ত, স্বাগত জানাবো সুবর্ণা দিকে। আর সুবর্ণাদির ঠিক পাশেই রয়েছে শিক্ষিকা, ভূগোলের শিক্ষিকা সুজাতা ঘোষ, স্বাগত জানাবো সুজাতা দিকে। অবশ্যই আমরা আলোচনাতে যাব, তবে তার আগে আমরা দেখব যে ঠিক কি নির্দেশিকা জারি হয়েছিল। দেখব শিশু ও কিশোর পড়ুয়াদের ভার লাঘবের লক্ষ্যে এক নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে, যেখানে স্পষ্ট করে এটা বলে দেওয়া হয়েছে যে একেবারে প্রাথমিক স্তরের শিশুদের উপর পড়াশোনা নিয়ে কোনোভাবেই চাপ সৃষ্টি করা চলবে না। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একেবারেই দেওয়া চলবে না কোনো রকম হোমওয়ার্ক। একই সঙ্গে বিভিন্ন ক্লাসের পাঠ্যবস্তু ও ব্যাগের ওজন নিয়েও দেওয়া হয়েছে গাইডলাইন। কেন্দ্রীয় মানব সম্পদ বিকাশ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে পাঠ্যসূচি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কচিকাচাদের কোনো হোমওয়ার্ক নয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শুধুমাত্র ভাষা ও অঙ্ক পড়ানো হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে যুক্ত হবে পরিবেশ ও বিজ্ঞান। ব্যাগের সর্বোচ্চ ওজন প্রথম ও দ্বিতীয় শ্রেণী 1.5 কিলোগ্রাম, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী 3 কিলোগ্রাম, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী 4.5 কিলোগ্রাম, নবম ও দশম শ্রেণী 5 কিলোগ্রাম। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে ক্লাসরুমের পাঠ্যসূচি ঠিক করতে হবে। একই সঙ্গে স্কুল ব্যাগের ওজন সম্পর্কিত নির্দেশাবলীও কঠোরভাবে পালনের উদ্দেশ্যে গাইডলাইন তৈরি করতে হবে। এই নির্দেশিকা হাতে পাওয়ার পর অনেক রাজ্যই তা দ্রুত বাস্তবায়নে সচেষ্ট হয়েছে, কিন্তু তারপরেও প্রশ্ন থেকেই যায়, যদি এরপরেও কোনো রাজ্য অথবা কোনো স্কুল যদি এই নির্দেশিকা সঠিকভাবে পালন না করে তাহলে কি হবে? সেক্ষেত্রে কি কোনো শাস্তির মুখে পড়বে ওই স্কুল বা সংশ্লিষ্ট রাজ্য? এর কোনো স্পষ্ট উত্তর কিন্তু নেই এই নির্দেশিকায়, আর এটাই ভাবনার বিষয়। হাই নিউজ নেটওয়ার্ক। আমি আসবো, সবার আগে আমি একটুখানি লাভলিনার কাছেই আসবো যে নির্দেশিকা জারি হয়েছে, কতটা কার্যকর হবে, সেটা ফলপ্রসূ হবে কিনা সেটা আমরা অবশ্যই পরে দেখা যাবে, ভবিষ্যৎ সেটা বলবে। কিন্তু এই নির্দেশিকার ফলে কোথাও কি একটা মনের দিক থেকে শিশুদের ভারমুক্ত হলো? নিশ্চিতভাবে মনের দিক থেকে অনেকটাই ভারমুক্ত হয়েছে। শুধু মনের দিক থেকে নয়, শরীরের দিক থেকেও। কারণ আমার কাছে এরকম অনেক বাচ্চারাই আসতো যারা বলতো যে ম্যাম স্কুলে যাওয়ার পরে আর ফার্স্ট দুটো ক্লাস করতেই ইচ্ছা করে না। মানে ওদের ওই যাওয়াটা, ওদের ওই জার্নিটা, ওদের ওই ব্যাগটা ওদের কাছে একটা লাগেজ হয়ে যাচ্ছিল কোথাও। সেদিক থেকে তো অবশ্যই এটা ভীষণ ভালো হয়েছে ওদের জন্য, মানসিক এবং শারীরিকভাবে। আমি একটুখানি চৈতালিদির কাছে আসবো যে চৈতালিদি কিভাবে নিচ্ছেন গোটা বিষয়টি, কতটা ভারমুক্ত হবে এর ফলে? ভারমুক্ত তো নিশ্চয়ই হবে, কারণ ওজন যদি পিঠের ওজন কমে তাহলে তো পড়াশোনার দিকে মনটা বেশি যাবে আশা করা যায়, এবং খেলতে পারবে ওরা অনেক বেশি। বাড়িতে হোমওয়ার্ক না থাকলে ওরা বাড়িতে এসে যে
বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদির সঙ্গে যে ভাব বিনিময়, আনন্দ করে জীবনটা কাটানো ছোটবেলাটা, সেটা তো নিশ্চয়ই করতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে অভিভাবকরা তার জন্য কতটা সহমত হবেন এর সঙ্গে, সেটা নিয়ে আমার যথেষ্ট আছে, মানে চিন্তা আছে, দুশ্চিন্তা আছে রাদার। কারণ অভিভাবকরা কিন্তু ভীষণভাবে চান যে ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখে ফেলুক। ক্লাস 1 বা ক্লাস 2 থেকে যেটা বলা হয়েছে হোমওয়ার্কের কথা, তার অনেক আগে থেকেই আজকালকার বাচ্চারা স্কুলে ভর্তি হয়, এবং ওই 2+ বাচ্চারা তারাও দেখি বাড়িতে হোমওয়ার্ক করছে। তারা বলে আমার এক্সাম আছে, আমার টেস্ট আছে, আমার হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। রাত্রির 11টাতেও সে বাড়ি ফিরে হয়তো কোনো পার্টি টাটি আছে। শুনলে ভীষণ অবাক লাগে, একটা ভীষণ প্রচলিত কথা হয়ে গিয়েছে যে পরীক্ষা মানে এই ধরনের বাচ্চাদের পরীক্ষার ক্ষেত্রেও পরের দিন কোন অনুষ্ঠানে বা 2 দিন 3 দিন পরে কোন অনুষ্ঠানে বাবা মায়েরা তাদের নিয়ে যেতে চায় না। এবং অনেকেই ব্যঙ্গ করে বলেন, ব্যঙ্গ করে ঠিক না, মজা করে বলবো, বাচ্চাদের ক্ষেত্রে মজা কথাটাই বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট যায়। তুই কি মাধ্যমিক দিচ্ছিস নাকি উচ্চ মাধ্যমিক দিচ্ছিস? কিন্তু সেটা কিন্তু সেই বাচ্চাটি তো বোঝা তার পক্ষে দুষ্কর, তার বাবা মায়েরাও কিন্তু সেই বিষয়টা খুব একটা গ্রাহ্য করে না। কিন্তু আমরা ভীষণ খুশি, মানে আমরা তো বড় বাচ্চাদের পড়াই, তারা তো বইই আনে না স্কুলে, এই কলেজে, কিন্তু তার জন্য ডায়েরি আর একটা পেন। হ্যাঁ, কিন্তু ছোট ছোট বাচ্চারা যদি ওই স্কুলে যাওয়ার সময়টা পিঠে কিছু তাদের নাই থাকে প্রায়, বা ওই জলের বোতল আর টিফিন বক্স থাকে, এবং খুব আনন্দ করতে করতে যায়, সেটা দেখেও বোধহয় আমার চোখ জুড়বে। একদমই। আমি একটুখানি সুবর্ণাদের কাছে আসবো। আমি অধ্যাপিকা বিষয়টি আমি পাশে সরিয়ে রাখছি, আপনি একজন অভিভাবকও বলেন। হ্যাঁ, আমিও সেটাই পছন্দ করব যে অভিভাবক হিসেবে আমাকে জিজ্ঞেস করলে বেশি ভালো হয়। যেহেতু আপনি বললেন, মানে চৈতালিদি বললেন যে অভিভাবকরা কতটা বিষয়টা ভালোভাবে ওই জন্য আমি বলছি, এটা তিনি বলতে পারছেন না। আমি আপনার কাছে আসবো। হ্যাঁ, আমার যেহেতু বাচ্চা আছে সেহেতু আমি খুব ভালো করে বলতে পারবো। সেই অভিভাবকদের মধ্যে হয়তো আমি পড়ি না যে এই অল্প বয়সে বাচ্চাদের বেশি বেশি শেখানো। আমার এটার সাথে একদমই আমি সহমত নই যে অল্প বয়সে বাচ্চাদের সব শিখিয়ে দিতে হবে। শেখার জন্য অনেকটা সময় পড়ে আছে। ছোট্টবেলায় যখন যেটা শেখার, যতটুকু শেখার বলতে সে কথা বলতে শিখছে, সেই কথাগুলো ঠিক ঠিক জায়গায় ব্যবহার করতে পারছে কিনা, এতটুকুই। সে প্রত্যেক দিন তাকে যদি বলা হয় তোমার কাছে কটা চকলেট আছে, সে যদি হিসাব করে বলে দিতে পারে বা কাউন্ট করে বলতে পারে, সেটাই তার কাছে যথেষ্ট। মানে এর থেকে বেশি এই জেনারেল নলেজ যা যা আছে, বিষয়বস্তু, সব তাকে সব সময় শিখে যেতে হবে অনেক অল্প বয়সে, কোনো দরকার নেই। আমি ইনফ্যাক্ট চেয়েছিলাম যাতে আমার বাচ্চা 2তে আরেকবার পড়ে, 3তে না ওঠে। কিন্তু স্কুলের যে সিস্টেম একদমই ভিন্ন কথা বলছে। একদম, আমি চেয়েছিলাম ও 2তে আরেকবার পড়ুক, কিন্তু স্কুলের যে সিস্টেম তাতে রাখা যায় না, ওই 2 থেকে 3তে উঠবে। কারণ ওরা যেহেতু সিবিএসই বোর্ড। আপনি কেন চেয়েছিলেন, মানে আপনার কি কোথাও মনে হয়েছিল যে ক্লাস 2 এর আন্দাজে যে পরিমাণ বই রয়েছে বা যে পরিমাণ যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেটাও ও ওই ক্লাসে পড়ে উঠতে পারছে না, এবং 2 এর আরেক বছর যদি সে থাকে তাহলে আরো ভালো করে একদম তাই, যে সিলেবাসটা তাকে দেওয়া হয়েছে দরকার নেই, তাকে আরেক বছর রেখে যদি পড়ানো হয় তবেই সে ওটা ভালো করে শিখতে পারবে। অসম্ভব ওই একটা বছরে পরপর যে পরিমাণে তাদের শেখানো হয়, তারা প্রিভিয়াস যেটা পড়ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুলে যাচ্ছে, আবার যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে সেটুকুই জানছে, কিন্তু এই জানাটা কিন্তু পুরোটা হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না। ওইটা ওই অবধি শেষ, যখন এক্সাম দিল ততটুকুই জানলো, তারপরে আবার যখন শিখলো নতুন করে তখন কিন্তু আগেরটা ভুলে গেছে। তাহলে এই শেখার তো কোনো মানে নেই, মানে আমি সিলেবাস কমপ্লিট করছি, এটার কোনো মানেই হয় না। আমার মনে হয় ঠিক যতটুকু শেখাবো সেটা যেন সে ঠিক করে শিখতে পারে এবং মনে থাকে যেন সারাটা জীবন। আমি সুজাতাদের কাছে আসবো, তার আগে একটুখানি দর্শক বন্ধুদের জানাতে চাইবো যে আমার প্রতিবেদন দেখলাম, তাছাড়াও এনসিইআরটি যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা ভাষা এবং গণিত ছাড়া আর তারা কিছু করবে না, এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য এনসিইআরটি তারা সুপারিশ করেছে যে ভাষা, গণিত ছাড়া পরিবেশবিদ্যা, এই 3টে বিষয় তারা পড়বে, এবং তাছাড়া বাকি কিছু বাড়ি থেকে করে আনতে বলা যাবে না, হোম টাস্ক দেওয়া যাবে না, হোমওয়ার্ক দেওয়া যাবে না। একটুখানি সুজাতাদের কাছে আসবো, ভূগোলের শিক্ষিকা প্লাস একজন মাও বটে, তাহলে আপনার বিষয়টা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা পড়ছে না। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলি, মানে আমি একসাথে না দুটো দিক দেখতে পাচ্ছি। যেহেতু আমি শিক্ষিকা, আমি স্কুলে পড়াচ্ছি, ফলে আমার স্কুলে যে বাচ্চাদের আমি পাচ্ছি, যদিও আমি 5 থেকে 12 অবধি
স্টুডেন্ট পাই, এবং আমার মেয়ে আছে, মেয়ে 2তে পড়ে, ফলে আমি দুটো দিকই দেখতে পাচ্ছি এবং দুদিক থেকেই বলছি যে এই যেটা রায় বেরিয়েছে সেটা যদি সত্যি বাস্তবায়িত করা যায় তাহলে কিন্তু সবাই উপকৃতই হবে, মানে স্টুডেন্টদের। এবং আমার বিষয়টা যেরকম, মানে সেটা যদি 5 থেকে পড়ানো হয় তাতে খুব একটা যে অসুবিধা হবে, মানে খুব একটা কেন, কোনো অসুবিধা হওয়ারই কথা না, মানে যে এটা সে 2 থেকে জেনে উঠছিল সেটা যদি 5-এ জানে তাতে কোনো ক্ষতি নেই। আর আমার বিষয়টা এমন যে ছোটবেলা থেকেই বাচ্চা যখন তার চারপাশের সাথে গণ্ডির সাথে মিশছে, সে তার বাড়ির বাগানে দেখছে কি কি গাছ আছে, কখন কি ফুল ফোটে, সেটাই তো ভূগোলের সাথে তার পরিচয় হয়ে যাচ্ছে। তো সেটা যে আলাদা করে বিষয় এনে 5টা বই স্কুলে নিয়ে গিয়ে পড়াতে হবে সেটা আমার খুব একটা মনে হয় না। আর আমার মেয়ে যেহেতু ছোট এবং মানে তার ক্ষেত্রেও আমি দেখেছি মানে সত্যি এক একদিন বইয়ের বোঝা এত বেশি হয়ে যায় যে আমরা খুব কষ্টের সাথে আর কি ওর পিঠে সেই বোঝাটা দিই। অনেক দূর তো আমরাই চেষ্টা করি টেনে নিয়ে যেতে, তারপর ফাইনালি যখন আর সম্ভব হয় না তখন ওর পিঠেই দিতে হয়। কিন্তু এক্ষেত্রেও আমি বলবো মানে নিজের বোঝা যে নিজেকে বহন করতে হয় এটাও আমরা অনেক ক্ষেত্রে শিখে উঠতে পারি না, কারণ ব্যাগের বোঝাটা এত বেশি। তখন মনে হয় শুধুমাত্র ব্যাগের বোঝা না, আমি জানি না একমত হবেন কিনা আপনারা, সেটা হচ্ছে যে মা বাবারাই পড়ে, মানে মা বাবাদের পড়তে হয় প্রচুর পরিমাণে। এখন যে ধরনের বিষয়গুলো রাখা হয়, যেরকম সিলেবাস রাখা হয়, মা বাবাদের প্রচুর পরিমাণে, এবং এটা সত্যি মানে ব্যাগের বোঝা নয়, ওদের পড়াতে গিয়ে না আমাদেরই খুব কষ্ট হয় যে কেন পড়াচ্ছি এত কষ্ট করে এত কিছু, মানে ওর ক্ষেত্রে এটা তো অতটা প্রয়োজন, মানে ওর এখনকার চলার ক্ষেত্রে যেটুকু ও ভালো, মানে আমরা না সবসময় জানি না, মানে আমার এটা খুব মনে হয় আমরা কোয়ান্টিটি দেখি অনেক ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি কোয়ালিটিটাই ভবিষ্যতে কাজে লাগে। ও কত ভালো করে শিখলো সেটাই কিন্তু পরের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবে। অনেক কিছু এই মুহূর্তকে গিলিয়ে দেওয়া হলো কিন্তু পরে সেটার কোনো প্রয়োগ নেই, তো সেটা মনে হয় না খুব একটা মানে দূরের ক্ষেত্রে কার্যকরী হয় আর কি। ভবিষ্যতে সেটা কতটা আমি জানি না। দর্শক বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের উদ্দেশ্য অ্যাওয়ারনেস, মানে এখনো আমরা অনেকেই বিশ্বাস করি যে যত ছোটবেলা থেকে অনেক কিছু পড়ে ফেলা, মানে বাবা মায়েদেরও সেই বিষয়টা থাকে, অনেক কিছু জানবে, অনেক কিছু শিখবে, কিন্তু আখেরে সত্যি কি তারা সেটা জানে? অনেকেই আছে যাদের কাছে এটা ভার মনে হয়, চাপ মনে হয়, ফলে সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, মানে এক্ষেত্রে না আমার মনে হয় সুবর্ণা হয়তো একমত হবে, মানে জেনারেলাইজ করাটা ঠিক না, মানে সব বাবা মা যে একই না, মানে একটা স্কুলে যখন বাচ্চাকে দিয়ে দিই তখন যে আমাদেরও মানে অভিভাবক হিসেবে যে আমাদের অনেক কিছু বক্তব্য থাকে এমন কিন্তু নয়, মানে কি বলবো সবটুকুই একটা সিস্টেম, মানে এমন ভাবেই চলছে আর কি। একদমই একদমই। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানে সরকারি স্কুলে চাপটা অনেকটাই কম থাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে সিবিএসসি বা আইসিএসসি স্কুলে চাপটা অনেকটাই বেশি থাকে, সিবিএসসি থেকে আইসিএসসি তে অনেক চাপ বেশি, এটা বলে আর কি, বাবা মায়েদের মুখেও শুনি যে প্রচুর চাপ থাকে, প্রচুর পড়াশোনা করাতে হয়। আমি একটুখানি লাভলিনার কাছেই আসবো যে লাভলিনা, যখন মেশে ধরো স্কুলের গণ্ডির বাইরে, হ্যাঁ সরকারি স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছে, কিন্তু সরকারি স্কুলও ভালো স্কুল রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি সিলেবাস ওয়াইজ যদি বলি, যারা থাকে ধরো সরকারি স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছে, বেসরকারি স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছে, তারা যখন এক জায়গাতে হচ্ছে, হ্যাঁ তখন কোথাও একটা কি এই বিষয়টা কাজ করতে পারে যে এখন হয়তো এটা অনেকটাই দূর হয়ে যাওয়া সম্ভব, কিন্তু এতদিন পর্যন্ত তো একটা কাজ করার সম্ভাবনা ছিল, মানে কাজ করতে হয়তো যে ও অনেক কিছু জানছে, যেমন এই সমস্ত স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও প্রচুর থাকে, যেমন সুইমিং, যেমন হর্স রাইডিং, যেমন খেলার আলাদা ব্যবস্থা, মানে এইসব থাকে, সরকারি স্কুলে কিন্তু সেসব থাকে না, একদম না। হ্যাঁ, ওরা এই এক্সপোজারটা পাই না। আমি নিজে একটা সরকারি স্কুল থেকে পড়েছি, আমি কিন্তু হ্যাঁ একদম সবাই বোধহয় তাই। তো আমাদের কিন্তু এখনো সেই সব জায়গাগুলোতে ল্যাক আছে যেখানে ওরা অলরেডি আমাদের চাপ পড়ে, বাচ্চাদের মনের উপর একটা এফেক্ট পড়ে। আমি একটা ছোট্ট কথা বলবো তোমাকে, মনের উপর কেন বলছি কথাটা তোমাকে, সেটা হচ্ছে আমার নিজেরই এক আত্মীয়া, তার 2 ছেলে, বড় ছেলে সরকারি স্কুলে পড়েছে, কিন্তু ছোট ছেলে সে পড়ছে আইসিএসসি বোর্ডে বেসরকারি স্কুলে। এবার তার মনে সবসময় একটা চলে, মানে বেশ কিছুদিন পর্যন্ত চলেছে, যদিও দুজনের ডিফারেন্স অনেকটাই, যে আমার বড় ছেলেটা সরকারি স্কুলে পড়ছে, ছোট ছেলে যখন এসে বলবে যে আমি স্কুলে আজ ফ্রাইড রাইস খেয়েছি, চিকেন খেয়েছি, সুইমিং করেছি, তখন ওর মনের উপর একটা চাপ পড়বে না তো? ওর মনে হবে না তো যে আমি তো সরকারি স্কুলে পড়ছি, এবং ওর জানার বিষয়টা অনেকটা থাকছে, অনেক সাবজেক্ট থাকতো এতদিন পর্যন্ত। এই জায়গাটাতেই আমি আসতে চাইছিলাম যে এই ভাবনাটা না গার্জিয়ানদের নিজেদের, এই প্রবলেমগুলোই তারা ইম্পোজ করছে তাদের ছেলে মেয়েদের মধ্যে।
সে বাচ্চা হয়তো নিজে ভাবেও না ওরকম ভাবে, কিন্তু মা বাবা ভাবাচ্ছে ও কিন্তু তোর থেকে এটা বেশি জানে, ও কিন্তু তোকে এই সাবজেক্টে এত নাম্বার বেশি পেয়েছে, ও কিন্তু তোকে টেক্কা দিয়ে যাচ্ছে। এইগুলো মা বাবারা ইম্পোজ করে, একেবারেই ইম্পোজ করা। এগুলো কোনো সন্তান আগে থেকে ভাবে না, সে তার মতোই থাকে। এখন যেমন আপনারা ভারমুক্ত শৈশব, এখন যেমন অনেকটা ওদের বইয়ের ব্যাগ হালকা হবে, একই সাথে মানে নেচার নার্চার আমি একজন মনে করে যেটা বলবো, নেচার নার্চার ইন্টারাকশন সবসময় একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করে। একদম একদম ডেফিনেটলি যদি ওদের ফিজিক্যাল লাগেজ অনেক কমে যায়, ওদের তো মেন্টাল যে সমস্যাগুলো ছিল, ওদের যে অনেকেরই দেখি চাইল্ডহুড ডিপ্রেশন, এই সমস্ত কারণে এগুলো অনেকটা কম হবে বলে আশা করা যাচ্ছে। একদম আশা করা যাচ্ছে, কতটা সেটা কাজে হবে জানা নেই। আমাদের প্রতিনিধি সল্টলেক শিক্ষা নিকেতন সেখানে গিয়েছিলেন, সেখানকার যারা ছাত্রছাত্রী তারা ঠিক কি বলেছেন এই বিষয়ে, বইয়ের ভার ব্যাগের ভার নিয়ে একটুখানি দেখাবো আপনাদের। লাইনে পড়ি তো আমাদের একটু কমই থাকে, কারণ আমাদের টিচার্স বলে দেয় যে মানে তোমাদের 5 কেজি অ্যারাউন্ড থাকার কথা, 5 কেজি বেশি থাকে তো। হ্যাঁ, আমি তো কমই বই নিয়ে আসি, কম হয়ে গেলে বেশি ভালো হয় একটু। हाँ हाँ नहीं सिंबल ही रहता है, कभी कभी ज्यादा हो जाता है, कभी कभी कम ही रहता है, और ज्यादा हो तो प्रॉब्लम होता है कि ऊपर जाना है, ऊपर क्योंकि हम लोग को 4 ऊपर जाना है। 4th फ्लोर में हम लोग का क्लास है और हम लोग लिफ्ट भी यूज नहीं कर सकते, इसलिए प्रॉब्लम होता है थोड़ा। हाँ सर, আমাদের সিঁড়িতেই তো যাই, তো ব্যাগের ওজনটা একটু বেশি থাকে, তার মধ্যে প্রত্যেকদিনই সব বই আনতে হয়, মানে কোনো ছাড় নেই, আর যদি না নিই তাহলে তো বাইরে। বই খাতা না আনলে প্রতিদিন আমার ম্যামরা বকে, আবার আনলে লেখায় মানে সমান না আনলেও বকে, এরকম না আনলে আমাদের পানিশমেন্ট দিয়ে দেয়। মানে কষ্ট হয় বই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন একটা তো খাতা বই পিঠে দাগ হয়ে গেছিল, আমার পিঠের এখানে দাগ হয়ে গেছিল, আমি একদিন বাড়ি গিয়ে ছবি তুলে ডক্টরকে পাঠিয়েছিলাম, আমার পিঠে দাগ হয়ে গেছিলো, তো ডক্টর বললো যে স্কুলের প্রিন্সিপাল ম্যামকে এই বিষয়টা নিয়ে বলতে, প্রিন্সিপাল ম্যাম বললো যে ঠিক আছে এক্সট্রা কোনো বই যাতে আমাদের না দিতে, তাই আমরা এখন এখনো আমরা যখন বই খাতা না আনি না, আমাদের टीचर पनिशमेंट दिए जाए। एक्चुअली हम लोग का इतना भारी बैग है कि हम लोग मतलब कि 5th फ्लोर या फिर 4th फ्लोर तक चढ़ ही नहीं पाते। हम लोग टीचर से रिक्वेस्ट करते हैं कि कम से कम 1 कॉपी मंगाइए, तो टीचर्स बोलते हैं कि 5 to 6 कॉपीज हमेशा लाना चाहिए। एंड हाँ, हम लोग को लाना पड़ता है ईच एंड एवरी। कुछ टीचर्स मना करती है एक्स्ट्रा बुक्स लाने के लिए, लेकिन कुछ टीचर्स जब बुक को फॉलो करते हैं तो वो लाना ही पड़ता है, मैंडेटरी हो जाता है। लेकिन कुछ टीचर जैसे SST के लिए हमारे पास सेपरेट पीरियड्स है, तो इसके लिए हम लोग सेपरेट बुक्स भी लाते हैं, और प्रोविजंस तो बनाए गए हैं, लेकिन कुछ बच्चे फॉलो करते हैं और कुछ नहीं, तो इट डिपेंड्स। আমরা শুনলাম কি বলছে, আমি একটুখানি আসবো, আগে একটুখানি সুজাতাদের কাছে আসবো। সুজাতাদি বাইরে বের করে দেন মানে সব ক্লাসের বইটাই না আনলে? না আমি তো একদমই সেসব করি না, এবং আমি আপনার স্কুলে বাকিদের কথা বলতে পারছি না আমি, তবে হ্যাঁ মানে আমি এখনো সেরকম পানিশমেন্ট দিতে কাউকে দেখিনি। আর কি বলবো, মানে এটা তো সত্যি খুব অমানবিক না, যারা ধরুন কত বাচ্চা তো কত দূর থেকে আসে, এবং সত্যি তো এতগুলো করে জল থাকে, বই থাকে, হ্যাঁ তো সেই জন্য। আর মানে আমরা যেটা পড়াতে চাই, রোজ যে খুব বইয়ের দরকার হয় এমনটা কিন্তু নয়, মানে আমার তো বক্তব্য হচ্ছে ওকে পরিচিত করে দেওয়া বিষয়টার সাথে, বাকিটা তো ওকে পড়ে আয়ত্ত করতে হবে, তাই না? তো সেইটা এই লেনদেনটা মাঝখানে বইটা না থাকলেও চলে অনেক ক্ষেত্রেই। একদিন আমার মনে পড়লো, আমাদের স্কুলে একজন শিক্ষিকা ছিলেন, উনি যখন পড়াতেন উনি বলতেন বই বন্ধ করে দাও। আমাদের স্কুলে বেশিরভাগ টিচারই এরকম ছিলেন, কারণ একজনের কথা ভীষণ মনে আছে, উনি ইতিহাস পড়াতেন, ইভাদি। উনি যখন পড়াতেন বইটা বন্ধ করে দিতে হতো, এবং যখন বাড়িতে যেতাম আমরা, বইটা কোনো প্রয়োজন থাকতো না আর কি, বাড়ি গিয়ে যখন বইটা খুলতাম তখন উনি যেটা পড়িয়েছেন চোখের সামনে ভাসতো, মানে এতটা সুন্দর উনি পড়াতেন। এবার সেরকম যদি আমাদের শিক্ষক শিক্ষিকা থাকেন তাহলে বোধহয় বইয়ের প্রয়োজনীয়তা অনেকটা কম থাকবে। আমি একটুখানি চৈতালিদির কাছে আসবো। যে চৈতালিদি, এতদিন পরে প্রথম কথা হচ্ছে যে বইয়ের ভার বেশি, আমরা বুঝতে পারছি, স্কুল কি বুঝতে পারছে না, কেন্দ্রীয় সরকারকে নির্দেশিকা জারি করতে হলো কেন? খুব খুব মানে অবাক কাণ্ড। আসলে
কিভাবে যে এটা বাড়লো সেটাই আমরা বোধহয় কেউ খেয়াল করিনি। মানে আমরা যখন স্কুলে পড়েছি সবাই, আমি একটু বেশি তাড়াতাড়ি স্কুলে পড়েছি, সবাই আমরা যারা স্কুলে পড়েছি আমরা ওই সরকারি স্কুল বা ওই এডেড স্কুল, আমরা কিন্তু সত্যি এত বই নিয়ে যেতাম না, বাধ্যবাধকতা ছিল না। কোনো কোনো ম্যাডাম একটু ছিলেন হয়তো ওরকম বের করে দিতেন না নিয়ে গেলে, বই না নিয়ে গেলে। এরকম আছে তারা বলে তোমরা বই শেয়ার করে পড়ো, হ্যাঁ সেরকমও আছেন, কিন্তু এতটা জোড়াজুড়ি ছিল না। আর ওই ইভাদির কথা আপনি বললেন, আমিও ঠিক ওই ইতিহাসের দিদিমণির কথা আমিও বলছিলাম আজকে কলেজে, যে আমাদের কল্পনা দিছিলেন কি যে অসাধারণ পড়াতেন ইতিহাস, মানে কোনো প্রয়োজনই হতো না আমার বইটা সামনে খোলা রাখবার, বইয়ের দরকার ছিল না। সেরকম হলে অন্যান্য অনেক পদ্ধতি আছে, আমি ওয়ার্কশিট দিয়ে দিতে পারি ছোট ছোট বাচ্চাদের, তারা বাড়িতে গিয়ে গার্জেনরা দেখবে, বা বই শেয়ার করে পড়ানো যায়, বা স্কুলে বই রাখা যায়, খাতা নিয়ে ক্লাস ওয়ার্ক স্কুলে রাখা যায়, ক্লাস ওয়ার্ক কপি, তো আরও অনেক পদ্ধতিতেই বইয়ের বোঝা কমানো যায়। কিন্তু ক্রমাগত বইয়ের বোঝা বেড়েছে কেন? এবং আপনি যে একটা কথা বললেন যে ওই যে টিচাররা বাইরে বের করে দেয় ইত্যাদি, এটা কিন্তু সুজাতা বললেন যে না আমি কোনোদিন করিনি বা আমি আমার স্কুলে দেখিনি, কিন্তু আমি এটা একদম প্রত্যক্ষ করেছি, আমার নিজের ছেলের ক্ষেত্রেও করেছি এবং অন্যান্য অনেক বাচ্চার ক্ষেত্রে করেছি, যে বাংলা ক্লাস বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস, ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার দুটো বই নিয়ে যেতে হবে। কোন দিন কোনটা পড়াবেন সেটা ওনার নিজের ইচ্ছের ওপর ডিপেন্ড করছে। এবার যে বইটা নিয়ে আসবে না সেদিন তিনি যদি সেটা পড়ান তাহলে তাকে বার করে দেবেন। এবার আমার ছেলের মতো ছেলেও আছে যারা বাইরে বের করে দিলে কিছু কেয়ারই করে না, ঠিক আছে বাইরেই নয় দাঁড়িয়ে থাকলাম কি এমন ব্যাপার, তো সে একটা বই নিয়েই চলে যায়। কিন্তু সব বাচ্চারা কিন্তু তাই না, তাদের ভীষণ অনেকেরই অসম্মানিত হয়, অনেকেই নানানভাবে, তাতে আবার তার ওই সাইকোলজিক্যাল একটা তৈরি হয়, সমস্যা তৈরি হয়, তো সেটা অন্য জিনিস। তো এই ফলে বাচ্চাদের বই নিয়ে যাওয়াটাকে আটকানোর জন্য এতদিন কেন সময় লাগলো, একদমই আমি এবং আরেকটা বিষয় এর মধ্যেই লুকিয়ে রয়েছে কোথাও একটা, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ব্যাগের কথা বলছি, কোথাও একটা এই নির্দেশিকা জারি করে বাচ্চাদের চাপটা পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু কমানোর চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, তার কারণ সাবজেক্ট বেছে দিয়ে। সল্টলেক শিক্ষানিকেতনে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি বিধান রায়, সেখানের অভিভাবকরা ঠিক কি বলছেন আগে আপনাদের শোনাবো। প্রযোজ্য হয় আমাদের ব্যাপারে, বাচ্চাদের ব্যাপারে, তাহলে আমরাও একটু রিলিফ পাই। কারণ মানে এই অল্প অল্প বাচ্চাদের ব্যাগ এত ভারী যে নিয়ে যেতে আমাদের নিজেরই কষ্ট, হয়তো ওদের কিছু করার নাই, বলে দিচ্ছে এখন সবাইকে নিয়ে আসতে হবে, ওদেরও হয়তো কিছু করার নাই। এগুলো যদি হয় আমাদের খুব ভালো হয়। অভিযোগ এখন দেখুন, আমরা তো সবটা বলতে পারি না, এখন স্কুলের ব্যাপার, স্কুল যেটা ভালো মনে করে সেটা করে। চারতলায় উঠে বাচ্চারা কাঁধে এত ওয়েট, প্রচণ্ড ওয়েট, হ্যাঁ চারতলায় ওঠে বাচ্চারা নিয়ে যেতে পারে না এত বড় ব্যাগটা, মানে একটু কম, বইটা একটু কম হলে একটু অল্প করে, সেটাই। হ্যাঁ ওইটা ঠিক, হ্যাঁ খুব ভালো করেছে। আগে যখন সবকটা বই নিয়ে আসতে হতো, প্রচুর ভারী আসতে পারতো না, অসুবিধা হতো, এখন মোটামুটি ঠিক আছে, সিলেবাস কমে যাচ্ছে। এখানে তো আপনার সেরকম মাস্টারদের কোনো ঠিক নেই, ঠিক আছে, তাহলে বছরে যে কটা মাস্টার চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো ঠিক নেই, সিলেবাস পুরো করতে পারছে না। এটা আবার অন্য বিষয়, আমরা অন্য একদিন আলোচনা করবো এই নিয়ে, সিলেবাস কমপ্লিট করতে পারছে না, মাস্টারদের কোনো ঠিক নেই। তবে অভিযোগ করলেন, একটু রেখে রেখেই করলেন, কারণ ছেলেমেয়েরা স্কুলে পড়ে, সেখানে তো তাদের পড়তে হবে, ফলে যারা বললেন মোটামুটিভাবে বললেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, আমি আসবো একটুখানি সুবর্ণাদির কাছে। এটা হলো অভিযোগ আছে, তারা বলছেন, তারা বুঝতে পারছেন যে ছেলে মেয়েদের কষ্ট হচ্ছে, কিন্তু সেটা শুধুমাত্র বলার জায়গাতে এতদিন পর্যন্ত কেন সীমিত থাকলো, সেটা নিয়ে এর থেকে বেশি কেন বলা হলো না? মানে স্কুলে শুধু বলা, যেমন প্রোগ্রামের আগে আমি সুজাতাদিকে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সুজাতাদি বললাম আমরা বলি, আমরা প্যারেন্টস মিটিংয়ে বলি, আমরা বারবার করে এটা বলা হয়, কিন্তু সেই বলাটুকুর মধ্যে কেন সীমাবদ্ধ রইল? আপনি নিজেও তো একজন মা, কি বলবেন? বলার মধ্যে সীমাবদ্ধতা বলতে, তবু আমি এখন বলবো
পেরেন্টসরা কিন্তু অনেক বেশি সচেতন, মানে অভিভাবকরা এখন সব কিছু বিষয় নিয়ে, মানে স্কুলে একটা মশা কামড়ানো থেকে শুরু করে স্কুলের চারিদিক কেন পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সব কিছু নিয়েই কিন্তু পেরেন্টসরাই প্রথম এগিয়ে যায়। এবং যেভাবেই হোক অ্যাকচুয়ালি প্রথম কেউ একা, এই যে উনি বললেন, উনি কিন্তু কিছুটা রেখেই বললেন, আপনি বললেন যে উনি কিছুটা রেখে ঢেকেই কথা বললেন, কারণ ওর বাচ্চা স্কুলে পড়ে। এবারে যখনই একটা বৃহত্তর আন্দোলনে নামতে হবে তখনই সবাইকে এই একসাথে জড়ো করা বা প্রবলেমটা সবার কাছে সমান সেটা তো আমাকে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে কোথাও না কোথাও যে তোমারও যা সমস্যা আমারও তাই সমস্যা। এই সমস্যাটা যখনই দেখুন, এটা যেমন অভিভাবকরা বললেন, আমি 3 জনের কথা শোনালাম, তার মধ্যে 2জনই বললেন হ্যাঁ, একজন বললেন যে এখন একটু কমেছে, তিনিও তার আবার অন্য বিষয়, হ্যাঁ, এক একজনের এক একটা বিষয় অভিযোগ থাকে। কিন্তু বাচ্চাদের সঙ্গে যখন কথা বলা হলো তখন কিন্তু যে কজনের সঙ্গে আমরা কথা বলেছি তার যদি একটা পার্সেন্টেজ করা যায়, আমরা দেখবো 90% বাচ্চাই কিন্তু বলছে যে হ্যাঁ আমাদের অসুবিধা হয়। তাহলে সেই বাচ্চারা তো বাড়িতে গিয়ে বলছে, তাহলে তখন তো বাবা মাদের একজোট হওয়া অনেক সুবিধে। আমার বক্তব্য অন্য জায়গায়, আমার বক্তব্য হচ্ছে যে আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি, আমরা কি কখনো পথে নেমেছি যে আমাদের বাচ্চা কাচ্চা বই নিয়ে এত কষ্ট হচ্ছে? নেমেছি। সুজাতা দি একটু হাসলেন, কারণ মনে হলো এই বিষয়টা নিয়ে কখনো না, সেজন্য হাসিনি। না, বিষয়টা যদি এতটা গুরুতর না হতো, না আমি সেজন্য হাসিনি। আমি যে কারণে হেসেছি সেটা হচ্ছে যে মানে সত্যি পথে নামাকে এত সহজ, মানে আমরা কি সহজ এর থেকে অনেক ছোট ছোট বিষয় কিন্তু আমরা পথে নেমে পড়ি। আমার মনে কেন আমার অ্যাটেন্ডেন্স ছাড়াও আমাকে স্কুলে ক্লাস করতে দিতে হবে, অ্যাটেন্ডেন্স ছাড়াও আমাকে কলেজে পরীক্ষা বসতে দিতে হবে, আমরা পথে নামি না? স্টুডেন্ট আপনি বলুন, এখানে রয়েছে অধ্যাপিকা, পথে নামেন না তারা ভাঙচুর করে না? এই তো কিছুদিন আগেই একটি কলেজের, সেটা একটা গোষ্ঠী যারা এটা পেরে ওঠে। এখন আমি সেগুলোকে খারাপ হিসেবে দেখছি, কিন্তু এটা তো ভালোর জন্য, এটা তো আমরা একযোগে এক কাটটা। আমার ক্ষেত্রে মনে হয় কি বলুন তো, অনেক উচিত কাজ আমরা ঠিক সময় মতো করে উঠতে পারি না, সেই জন্য এতটা সময় লাগে। না, আমি বাচ্চাদের কষ্ট বাড়ে। আমি বলছি যে মানে এই যে গোষ্ঠীটা বলছে, মানে যেসব বাচ্চারা এই প্রচন্ড রকম বইয়ের ভারে নুব্জ, তাদের সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে। মানে এই আইসিএসসি সিবিএসসির যে স্কুলগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে বেড়েছে। তা জবের থেকে এই সমস্যাটা শুরু হয়েছে, সেটা কিন্তু খুব বেশি দিন পুরনো নয় আমাদের রাজ্যে। কারণ আমরা কিন্তু বহুদিন পর্যন্ত আইসিএসসি সিবিএসসি স্কুলের থেকে অনেক বেশি প্রেফার করতাম মাধ্যমিকের স্কুল, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল। এবং সেই স্কুলে যে বইয়ে মনে করা হতো যে সেই স্কুলে পড়াশোনা যদি শেখে বাচ্চারা, তাহলে পরে সঠিকটা শিখবে এবং সবকিছু ঠিকঠাক জানবে, অনেক ডেপথ থাকবে বিষয় সম্পর্কে। তো ফলে অন্যান্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই সমস্যাটা যত গভীর এবং যত পুরনো, আমাদের রাজ্যে কিন্তু তত পুরনো নয়। খুব রিসেন্টলি এটা ডেভেলপ করেছে। এবং ওই পথে নামার জন্য যে সময়টা, সেটা হয়তো আরো একটু আগে নামা যেত, কিন্তু আমাদের রাজ্য সরকার বোধহয় এটা নিয়ে চিন্তা ভাবনা অলরেডি শুরু করে দিয়েছিলেন। হ্যাঁ, আমি একটা কথা বলি, রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে নির্দেশিকার পর যে 2014 সাল থেকে তারা এই ব্যাগ সংক্রান্ত নিয়মটা তারা বলবৎ করছে। সত্যি কি তাই? যদি তাই হয় তাহলে তো এই সমস্ত বিষয়গুলো আসেই না প্রকাশ্যে, এই যে বাচ্চাগুলো বলছে। হ্যাঁ না, কিন্তু রাজ্য সরকারের যে সমস্ত স্কুলের ওপর অধিকার বা নিয়ন্ত্রণ, তার বাইরের স্কুলগুলো কিন্তু, এবং আপনি দেখুন না, 4 বছর আগে একটা স্কুল তৈরি হয়েছে, সেই স্কুলে আজকে কি রমরমা, সেখানে 2 লাখ টাকা ভর্তির জন্য নিচ্ছে বাচ্চার নার্সারি সেকশনে ভর্তি হতে, এবং তারপরে তার প্রচুর মাইনে ইত্যাদি ইত্যাদি, বাস ভাড়া, আরও কি কি সব এসি স্কুল অমুক তমুক। তো সেই স্কুলের বাচ্চা পিঠ ভর্তি বই নিয়ে যাচ্ছে, বড় ব্যাগ নিয়ে, তো সেটা তো 4 বছর আগেকার ঘটনা। তো যার ফলে এইটা এত দেরিতে আমাদের রাজ্যে শুরু হয়েছে। তো আমার মনে হয় যে ওই 14 সাল থেকে যে চেষ্টাটা শুরু হয়েছে সরকারের, সেটা সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের জন্যই সীমাবদ্ধ ছিল। এখন কেন্দ্রীয় নির্দেশিকা আসার পর সেটা সমস্ত স্কুলে বলবৎ করতে হবে, এবং বলবৎ করতে হবে সেটা দরকার হলে পুলিশি ব্যবস্থা নিতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। ঠিকঠাক প্রয়োগ হচ্ছে নাকি দেখতে হবে। এই জায়গাটাতে আসবো, ঠিকঠাক প্রয়োগ হচ্ছে কিনা, কারণ না হলে পরে কি হবে। আমি একটা নির্দেশিকা জারি করে দিলাম, মনিটরিং খুব দরকার। শুধু 1 মাসের জন্য না, 2 মাসের জন্য না, একটা কন্টিনিউয়াস মনিটরিং যে সত্যি নির্দেশিকা পালন করা হচ্ছে কিনা, এবং মানে সেইটা হওয়াটা খুব প্রয়োজন। মানে এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, আমি আসবো, তার আগে আমি একটুখানি লাভলিনার কাছে আসবো। যে লাভলিনা,
এই যে হঠাৎ করে আমি ধরে নিচ্ছি, ভালোটা ধরছি, পজিটিভ দিক ধরছি, যে না সব স্কুল নির্দেশিকা মানা শুরু করলো এবং ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে যে সাবজেক্ট পড়ানোর কথা বলা হলো সেই সাবজেক্ট তারা পড়ালো। তাহলে কি বাচ্চাদের কনসেন্ট্রেট করাটা অনেক সহজ হবে? মানে তারা বাংলাতে, ইংরেজিতে এবং মানে ভাষা যে সমস্ত বাংলাতে, ইংরেজিতে এবং অঙ্কে তারা কনসেন্ট্রেট করছে এবং তার সঙ্গে পরিবেশবিদ্যা, কি বলবেন? মানে অনেক সাবজেক্টের ফাঁকে, যদিও বাড়িতে কি পড়া মানে গার্জিয়ানরা, প্যারেন্টসরা তারা কি করছেন সেটা আলাদা বিষয়, কিন্তু আমি সার্বিকভাবে বলছি। এক্ষেত্রে সবার আগে দেখতে হবে যে অনেকটা আমার সময় বাঁচছে। একটা বাচ্চা যে আগে 4-5টা সাবজেক্ট পড়তো, আরো বেশি, হ্যাঁ প্রাইমারিতে গিয়ে ওটা আরো বেড়ে যেত, সে এখন 3টে সাবজেক্ট পড়বে। অবশ্যই তার হাতে সময় অনেক বেশি থাকছে, সে খেলার সময়টা পাচ্ছে। এইবারে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কোয়ালিটি। যতক্ষণ পড়ছে ততক্ষণ সেটা ওর জন্য কতটা লাভজনক হচ্ছে পড়াটা, কতটা কনসেন্ট্রেশন দিয়ে পড়ছে। অবশ্যই যদি হাতে সময় থাকে, আমি যদি একটা কবিতা আমার মুখস্থ করতে যদি আমার 1 দিন সময় লাগে, সেক্ষেত্রে যদি আমার হাতে 2 দিন সময় থাকে তাহলে সেটাকে আমি ভাগ ভাগ করে পড়তে পারবো, তাহলে আমার মেন্টাল প্রেশারটা অনেক কম হচ্ছে। একদমই, অর্থাৎ অনেক ফ্রেশ থাকা যাবে। যেটা প্লে স্কুলে হতো, যেমন বাচ্চারা ভীষণ ভালোবাসে প্লে স্কুলে যেতে, তার কারণ ওখানে সবটাই খুব খেলার ছলে হয়। এবং আমার ছেলে এখনো বলে মা ওই স্কুলটাই বেশি ভালো ছিল, আর্ধেক দিনই বলে আজকে ছুটি, কালকে ছুটি। মানে আমাকে প্রশ্ন, আমি ঢোকার পরেই বাড়িতে ও বলে কালকে কিন্তু ছুটি, কোনো কারণ নেই কিন্তু ছুটি, মানে ও স্কুলে যাবে না কোনো একটা কারণে ছুটি। এবার আমি একটুখানি সুবর্ণা দি আর সুজাতা দি দুজনের কাছে একটা অন্যরকম প্রশ্নে আসবো। যে কোনো আইন, এটা নির্দেশিকা জারি করা হচ্ছে, এনসিআরটির সুপারিশ রয়েছে, এবার সেটা কার্যকরী হচ্ছে কিনা সেটা যেমন মনিটরিং কমিটি দেখার কথা, সেরকম কিন্তু গার্জিয়ানদেরও দেখার কথা। যদি আপনারা দেখেন যে এই নির্দেশিকা পালন হচ্ছে না, আমি একে একে আসবো, আগে সুবর্ণাদির কাছে আসবো, তারপর সুজাতাদির কাছে আসবো, তাহলে কি আপনারা তার প্রোটেস্ট করবেন? অবশ্যই, আমি তো যাবই, গিয়ে বলবো যে নির্দেশিকা একটা, অ্যাকচুয়ালি কি হয়, নির্দেশিকাটা ওই চাপিয়ে দেওয়াই হয় আমাদের, যখন পালন করার দায়িত্ব সবার উপরে পড়ে, মানে শুধু কিন্তু স্কুলের দায়িত্ব না, আমাদেরও দায়িত্ব যে স্কুল ঠিক মতো করছে কিনা। এবং মনিটরিং, দেখুন স্কুল তো একদিনে বন্ধ হয়ে যাওয়ার না, এ তো চলতেই থাকবে, দিনের পর দিন স্কুলে যাবে, স্টুডেন্টরা যাবে, টিচাররা আসবে, সেখানে প্যারেন্টসরা যাবে। তো সেই মনিটরিং কতদিন, 2টো লোককে ওখানে রেখে তো এইভাবে মনিটরিং করা যায় না। মনিটরিং এর লোক হচ্ছে আমরা আর টিচাররা। তো তাদের মধ্যে যদি গ্যাপ তৈরি হয় তখন কিন্তু এই সিস্টেমটা আবার ফল করবে না, সিস্টেমটা কার্যকর করাই যাবে না, যাবেই না। কি বলবেন, যাবেন? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অবশ্যই যদি দেখি যে আমার মেয়ের স্কুল এটা মানছে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওদের স্কুলে যিনি কোঅর্ডিনেটর আছেন বা যিনি হায়ার প্রিন্সিপাল আছেন তার সাথে কথা বলবো। তবে অ্যাজ আ টিচার, আমার মেয়ের স্কুলের টিচারদের উপর আমার খুবই আস্থা আছে এবং আমার মনে হয় যে আফটার অল তারাও তো মানুষ, মানে তারাও তো এতগুলো বাচ্চাকে হ্যান্ডেল করছে, তাহলে তারাও নিশ্চয়ই উপলব্ধি করবে। মানে এটা না, আমি খুব বিশ্বাস করি যে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না। মানে তাদের যদি আমরা তাহলে তারা এতদিন উপলব্ধি করলেন না, ভীষণ কম্পিটিশন, মানে তাদেরকেও না কোথাও একটা নিজেদেরকে, মানে কি বলবো, মানে কম্পিটিশনটা কারা, সমস্যার অন্দরেও একটা সমস্যা থাকে। মানে এই কম্পিটিশনটা কারা তৈরি করছে বলুন তো আমাকে? সবকিছু মিলেই মনে হয় এই কম্পিটিশনটা কারা তৈরি করছে, কাউকে পার্টিকুলার একজনকে বলা যাবে না। মানে আমরা পেরেন্টসরাও যেরকম, আমরা সব পেরেন্টস কিন্তু একরকম নই, আমাদের সবাই কিন্তু বাচ্চার থেকে এক জিনিস চাইছি না, আমাদের সবার দাবি কিন্তু স্কুলের থেকে একরকম নয়। আমি অ্যাজ আ টিচার যখন স্কুলে পড়াই, আমি একই সমস্যা 2টো বাচ্চার মধ্যে দেখছি, দুজনের পেরেন্টসের সাথে কথা বলছি, দুজনের দিক থেকে কিন্তু 2 রকম ফিডব্যাক পাচ্ছি, 2 রকম আউটপুট পাচ্ছি। এবং একজন এসে বলছেন আপনি আমার মেয়েটাকে মানুষ করুন, আর একজন এসে বলছে আমার মেয়ে কেন নাম্বার পাচ্ছে না। তো এই সমস্যাগুলো কি সত্যি কোনো ব্যাখ্যা দেওয়া যেতে পারে? মানে অন্তত আমার জানা নেই যে এর সহজ সমাধান সূত্র কি। তবে আপাতত যেটা হলো সেটা যদি সত্যি প্রয়োগ করা যায়, মানে প্রয়োগ হয় এবং মানুষের চেতনা যদি সত্যি আসে, এবং আমি অ্যাজ আ টিচার বললাম না, আমাদের উপর না খুব চাপ থাকে জানেন তো, মানে এত পাঠ্যক্রম, সবকিছু নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, তার মধ্যে এত কারিকুলাম, আপনাদের চাপটা কমলো। হ্যাঁ, মানে এটা তো সত্যি বিষয়। একই সঙ্গে কিন্তু এই নির্দেশিকার ফলে 3 জনের চাপ কমলো, বাবা মায়ের চাপ কমলো, ছাত্রছাত্রীদের চাপ কমলো, আর সঙ্গে টিচারদের চাপ। আমার চাপ ছিল না, আমি অভিভাবক হিসেবেই বলছি, আমি খুব একটা চাপ, মানে এই যে চাপ নেওয়া, ছেলে কালকে পরীক্ষা দিতে যাবে, মানে আজকে কোনো জায়গায় যাব না, এই জিনিসটাতে অভ্যস্তই না। ও জানে কাল পরীক্ষা, মানে ওটা বলতে হয় না বাড়িতেও, কিন্তু বলেও না। আমি যদি জিজ্ঞেস করি যে কাল কিছু আছে,
না না, ও একটু জিকে টেস্ট আছে। আমি বললাম পড়লি না, ও গাড়িতে যেতে যেতে পড়ে নেবো। ইভেন ও গাড়িতে যেতে যেতে পড়ে যতটুকুই পায় সেটাই অ্যাকসেপ্টেবল। মানে এটা তো নয় যে তার শৈশবটাকে সত্যি করে বাদ দিয়ে, মানে এরকম যদি হয় বাচ্চা বলে মা ওর বাড়ি নিয়ে গেলে না, ওই বন্ধুর বাড়ি নিয়ে গেলে না, কার বাড়ি নিয়ে যাব? যার বাড়িতেই নিয়ে যাব দেখবো এত বই ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ছে, তা আমি ওকে কোথায় নিয়ে যাব? বাড়িতেই থাক, বাড়িতেই পড়াশোনা কর, আমার সাথে খেল, ব্যাস। পরের দিন ঘুম থেকে উঠলো, স্কুলে চলে গেল। মানে পড়াশোনা আমার ছেলের একদম সাইডে থাকে। আর ও এত কম পড়ে আর এত কম পড়ে না, ওকে তো পড়াতে হয় তবে তো ও পড়ে, ওকে আমি কম পড়াই। যে এই ভারমুক্ত করার জন্য, শৈশবটাকে সত্যিই ভারমুক্ত করার জন্য, শুধু বস্তু দিয়ে নয়, বিষয়টা দিয়ে, অন্তত বিষয় থেকেও একটু ভারমুক্ত থাক। বস্তু তো বইছেই সারাক্ষণ, ওই তো বস্তু নিয়ে চলছে। মানে বিষয়টা যদি একটু মানে এই পাঠ্যক্রম থেকে যদি একটু বেরোতে পারে, তাহলে আমার মনে হয় আমরা একটু সময় পাই যখন আমরা একটু বাইরের জিনিসও পড়াতে পারি, বাইরের কিছু ছবি দেখাতে পারি, বাইরের কিছু গল্প শোনাতে পারি, মানে এইগুলো একটু সময়টাও খুব দরকার আমাদের কাছে। সুয়েদা যেটা খুব ভালো কথা বলেন, আমি একটু লাভলিনার কাছে আসবো। লাভলিনা, অনেকটা সুযোগ পাবে, বাবা মায়েরা অনেকটা সুযোগ পাবে। হ্যাঁ, সেক্ষেত্রে বাহ্যিক জগতের সঙ্গে তারা যাতে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তাদের যাতে পড়াশোনাতে ইন্টারেস্ট জন্মায়। হ্যাঁ, এই যে সুয়েদাদি বললেন যে ভূগোল তো শুধুমাত্র বইয়ের মানে বই পড়লে হবে না, বাইরে যে দেখছে, যে ফুল দেখছে, পাতা দেখছে, বা কোথাও বেড়াতে নিয়ে গেলেন, সেইভাবে উনি বোঝানোর চেষ্টা করলেন, সেটাও তো একটা শিক্ষা অবশ্যই। ফলে সেইটাও তো হওয়া সম্ভব। পুঁথিগত শিক্ষা এটা কিন্তু শুধু একটা জায়গা অবধি সীমাবদ্ধ থাকে। এটা কিন্তু শুধু ওই মার্কশিট, রেজাল্ট, তুই কত পেলি আমি কত পেলাম, এই অবধিই থাকছে। তার বাইরে কিন্তু আমার নলেজ কতটা হলো সেটা কিন্তু কেউ দেখে না। আপনি যদি পড়ান, আপনি যদি এমনভাবে ইন্টারেস্টিং করেই ওটাকে পড়ান, তাহলে ওরা কেন পড়বে না? সেটা যে বয়সী হোক, যে সাবজেক্টই হোক, যাই হোক। এবার আমার কিছুদিন আগে স্কটিশে একটা সেমিনার করানোর খুব সৌভাগ্য হয়েছিল। সেখানে ওদের টপিক ছিল সাবস্টেন্স অ্যাবিউজ। আমি গিয়ে দেখলাম যে সবই ওরকম কলেজ, একদম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। আমি দেখলাম ওদের অ্যাটেনশনটা আগে ড্র করতে হবে। আমি গিয়েই যদি ওদেরকে বলা শুরু করি যে কি ড্রাগ কি, তার অ্যাবিউজ কি, আমি গিয়ে আগে ওদেরকে একটা ভিডিও দেখালাম, সেটা ওই ড্রাগ রিলেটেডই ভিডিও। ওদের দেখলাম ওরা ভীষণ মজা পাচ্ছে, ওরা ভীষণ ভালোভাবে নিল। তারপরে আমি শুরু করলাম সেটার, আস্তে আস্তে আমি ফ্লোটা বাড়ালাম। তো সব কিছুর একটা টেকনিক আছে, কিন্তু এটাও যে আমার কিছু কিছু ব্যক্তিগতভাবে নেগেটিভ দিক চোখে পড়ছে, এটা একজন মনোবিদ হিসেবে যেটা বলতে পারবো সেটা হচ্ছে ওদের অভ্যেসটা কিন্তু তৈরি হবে না। ওদের অভ্যেস তৈরি হতে কোথাও কিন্তু খুব অসুবিধা হবে। ওরা যখন ক্লাস, একইভাবে আমাদের একটা টাইমে আপনি ভালো বলতে পারবেন, যখন ইংলিশ অনেক পরে এসেছিল, ঠিক আছে, একইভাবে কিন্তু এই জায়গাটাতেও অনেকটা ল্যাক হয়ে যাবে, কারণ ভবিষ্যতে গিয়ে যখন কাউকে ভূগোল নিয়ে পড়তে হবে। হ্যাঁ, সেই জায়গাটাতে আমি আসবো, সেই জায়গাটাতে আমি আসতাম, এর পরের পর্যায়ে সেই জায়গাটাতে আমি আসতাম। তার আগে একটুখানি চৈতালিদির কাছে আসবো, যে চৈতালিদি, কোনো নির্দিষ্ট করে বলা নেই যে যদি নিয়ম মানা না হয়, নির্দেশিকা মানা না হয়, তাহলে পরে এই শাস্তি হতে পারে বা ওই শাস্তি হতে পারে। তাহলে তো মানে জাস্ট একটা নির্দেশিকা জারি করা হয়ে গেল, আর কিছু না। কি বলবো, মানে আইনি ব্যবস্থা কিছু নেওয়া যাবে কিনা সেটা নিয়ে কোনো নির্দেশিকা জারি করা হচ্ছে, কিন্তু যদি না মানে স্কুলগুলো, তাহলে কিন্তু সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। স্কুলগুলো মানবে না এরকম কথা আমরা আগে থেকে ভাবছি না, কিন্তু যদি না মানে তাহলে নিশ্চয়ই স্কুল ইন্সপেক্টরের যে সমস্ত অফিস আছে, ডিআই অফিস আছে, সেখানে যদি অভিযোগ জানানো হয়, আশা করা যায় নিশ্চয়ই তারা কোনো রকম পদক্ষেপ নেবেন, অবশ্যই নেবেন। কারণ নির্দেশিকা মানতে হবে বলে যেটা এসেছে, তো সেটা যদি না মানি তাহলে আইনের প্যাচে আমাকে পড়তে হবে, এটা তো খুব স্বাভাবিক। কি শাস্তি পাবো তার জন্য সেটা তো নিশ্চয়ই। তবে একটা কথা আমার বলবার আছে, সেটা হচ্ছে যে এক্ষুনি আমি যেন না মনে করি যে আজকে আমি নির্দেশিকা জারি করলাম, কাল থেকেই চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ তাদের একটা রুটিন আছে, তাদের একটা সিলেবাসের পুরো সিলেবাসটার প্রোগ্রাম দেওয়া আছে। ফলে এক্ষুনি তারা সব সাবজেক্ট কমিয়ে দিলেন, দিয়ে আবার নতুন করে সিলেবাস শুরু করলেন, সেটা তো সম্ভব নয়। ফলে কমানোর কিন্তু যে সময়টা নির্দেশিকাটা জারি হয়েছে, এখন তো সিবিএসসি এর পরীক্ষা চলছে।
চলছে বিভিন্ন স্কুলে, তারপর ধরুন নেক্সট ইয়ার আইসিএস এর পরীক্ষা আছে, হ্যাঁ মানে নতুন বছর শুরু হওয়ার সময় কিন্তু নির্দেশিকাটা জারি হয়েছে। ফলে যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু এটা কার্যকর করা যায়। না, সিলেবাসটা তো শুধুমাত্র একটা স্কুলের নিজস্ব দায়িত্ব নয়, সিলেবাসটা তো একটা বড় অর্গানাইজেশনের কাছ থেকে আসবে। ফলে সেই নির্দেশটা যদি না আসে যে এই ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ আর অ্যারিথমেটিক তাদের পড়ানো হবে, এবারে সেই দুটো ল্যাঙ্গুয়েজ আর অ্যারিথমেটিক ছাড়া যে বাকি অংশটা সেটা বাদ দিয়ে তাদের সিলেবাসটা যদি না ফ্রেম করে দেওয়া হয়, এবং সেই ল্যাঙ্গুয়েজের মধ্যেই তাদের এমন পিস থাকবে যেখানে জিওগ্রাফিও পড়ানো যাবে, যেখানে হিস্ট্রিও পড়ানো যাবে, প্রচুর এরকম পিস আছে যেগুলো গদ্য পদ্য আছে যেগুলো দিয়ে তারা অনেকটা শিখে ফেলতে পারে, সেইটা যদি ফ্রেম না করা হয় তাহলে তো ডেফিনেটলি উনি যেটা বলছেন। এবার এই জায়গাটাতে আসবো আমি একটুখানি, লাভলিনার কাছে আগে আসবো। যে লাভলিনা, এটা একটা সমস্যা তৈরি হতে পারে বলে মনে হয়, মানে ধরো অনেকটা সময় তারা শুধুমাত্র ইংরাজি, বাংলা এবং পরিবেশবিদ্যা নিয়ে তারা থাকলো ক্লাস 5 পর্যন্ত, তারপরে যখন আদার সাবজেক্টগুলো যুক্ত হবে, হ্যাঁ, তখন তাহলে তো সেইখানেও নির্দিষ্ট করে দেওয়া উচিত। নির্দিষ্ট করে দেওয়ার থেকে বড় কথা হচ্ছে তাদের সেখানেও কিন্তু একটা মেন্টাল ফোর্স লাগাতে হচ্ছে। এতদিন আমি যা পড়েছি তার সঙ্গে এটার কোনো যোগাযোগ নেই। তারপরে একটা বাচ্চা সে যতই পড়ুক ক্লাস 1 থেকে 4 অবধি, তার কাছেও কিন্তু সেটা একটা মনোটোনাস হয়ে যাবে। বাংলা 5 পর্যন্ত বাংলা, ইংলিশ আর ম্যাথমেটিক্স আর হ্যাঁ এনভায়রনমেন্টাল সায়েন্স, সে কত পড়বে? এবার বাড়ির লোক তাকে ফোর্স করবে তুমি অঙ্ক করো, এবার সবাই চাইবে তার ছেলে মেয়ে অঙ্কে ভালো হোক, ঠিক আছে? সুতরাং সেই হ্যাবিটটা প্রথম কথা তৈরি হচ্ছে না। দ্বিতীয় কথা, হঠাৎ করে যেন সেই মানে ক্লাস 10 এর পরেই যখন একটা 11 এর জাম্প হয়, সেই যে জাম্প একদম ওইটাই হবে, হ্যাবিটটাই তৈরি হবে না। তারপরে এই যে হোমওয়ার্ক না দেওয়া, ওদের হ্যাবিটটা চলে যাচ্ছে, বাড়িতে পড়ার অভ্যেসটাই নষ্ট হয়ে যাচ্ছে। বাড়ির যদি গাইডেন্স ওরা ঠিকঠাকভাবে না পায়, বাড়িতেই তো ওরা ম্যাক্সিমাম টাইমটা থাকবে, সেটাকেও ওদেরকে যদি একটা ডিসিপ্লিন লাইফে না আনা যায়, অবশ্যই এটা আমরা তো লাভিনা এইভাবে ভাবতে পারি যে আজকে আমাদের যেহেতু বাড়িতে হোম টাস্ক দেওয়া হচ্ছে না, সেই জন্য স্কুলের অনেক বেশি দায়িত্ব হয়ে যাচ্ছে। সুজাতা দিরা ভালো বলতে পারবেন যে আপনাদের দায়িত্ব অনেকটাই বাড়ছে, কারণ বাড়িতে আপনারা হোম টাস্ক দিতে পারছেন না। এবার যেটা পড়ানো হলো তার মানে স্কুলে একটু বেশি পড়াতে হচ্ছে, এবার সেটাই যদি সে বাড়িতে এসে রপ্ত করে, কিছু করে নিয়ে যেতে হবে না, কিন্তু বাড়িতে এসে সে সেটাই রপ্ত করলো। এইভাবে তো সলিউশন পাওয়া যেতে পারে। একটাই কথা বলবো যে যিনি ভালো শিক্ষিকা বা শিক্ষক হবেন, সে কিন্তু বইয়ের আগে বলবেন খাতা খোলো। তার কাজ হচ্ছে সেই কনসেপ্টটা, সেই নলেজটা পরিষ্কার করে তাকে বুঝিয়ে দেওয়া। এমন নয় যে রিডিং পড়ো, সেখান থেকে আমি তোমাদের বোঝাবো বা আমি তোমাদের প্রশ্ন করব, এটা কিন্তু পদ্ধতি নয়। বই ছাড়াও কিন্তু পড়ানো যায়, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে পড়ানো যেতে পারে, অন্য আরো কোনো গল্পের ছলে পড়ানো যেতে পারে, যাতে ওরা নিয়ে নেয়। এমনভাবে না নেয় যে এটা আমাকে পরীক্ষা লিখতে হবে, এইভাবে যেন না নেয়। পদ্ধতির মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে যাতে ওরা নিয়ে নিতে পারে, কিন্তু সেটা হয় না খুব একটা। এমনও অনেক টিচারকে আমি দেখেছি যারা নিজে যেটা পড়বে সেটাও অন্য কোনো স্টুডেন্ট দিচ্ছে তাকে। সুতরাং সেক্ষেত্রে শিক্ষিকার যদি বা শিক্ষকের যদি প্রয়োজন হয়, তাহলে তাকে নিজেকে তার বইটা ক্যারি করতে হবে। একদমই। সুজাতাদের কাছে আগে আসবো একটুখানি, যে সুজাতাদি কি বলবেন, অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে? মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত মানে শুধুমাত্র এই 3-4টা সাবজেক্ট পড়া হলো, তারপরে যখন 6-এ উঠে আদার্স সব সাবজেক্টগুলো যুক্ত হচ্ছে, তখন সেখানেরও তো একটা সিলেবাস রয়েছে। মানে যেটা ধরুন ক্লাস 1-এ পড়ানোর কথা বা 2-তে পড়ানোর কথা, সেটা নিশ্চয়ই ক্লাস 6-এ পড়ানো হবে না। সেখানেরও একটা আলাদা সিলেবাস থাকবে, যে কোথা থেকে ভূগোলটা শুরু হবে, হ্যাঁ, কোথা থেকে ভূগোলটা শুরু হবে, কোথা থেকে ইতিহাসটা শুরু হবে, হ্যাঁ, সেটা রয়েছে। এতদিন পর্যন্ত একটা রয়েছে 1 থেকে 5 পর্যন্ত এটা, এবার 6 থেকে একরকম। কিন্তু এখন যদি 1 থেকে 5 পর্যন্তই না পড়ানো হয়, 6 থেকে পড়ানো হয়, তাহলে সেটা আলাদা হবে। এবার বলুন, সেক্ষেত্রে ম্যাচুরিটিটাও কিন্তু ছাত্রছাত্রীদের অনেকটা বেশি হবে। দেখুন, আমাদের এমন অনেক বিষয় আছে, যেমন ধরুন সাইকোলজি, এডুকেশন, সোশিওলজি, ফিলোসফি, এই বিষয়গুলো তো অনেক পরে শুরু হয়, তাই না? 11-এ গিয়ে
10 অবধি তো এগুলোকে পড়ার কোনো সুযোগ থাকে না, কিন্তু তাতেও তো তাদের বুৎপত্তি তারা অর্জন করে এবং তার সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেও তারা ভবিষ্যতে গিয়ে প্রতিষ্ঠিত হয়। তো সেরকমই না হয় এর আরও কিছু, সেই তালিকা নয় আরও কিছু সাবজেক্ট যোগ হবে যেটা 11-এর জায়গায় 5 বা 6-এ পড়তে হবে। ফলে আমার মনে হয় যদি সদিচ্ছা থাকে তাহলে এটা খুব একটা বাধা হবে না টিচারদের ক্ষেত্রেও এবং স্টুডেন্টদের ক্ষেত্রে এবং অভিভাবকদের ক্ষেত্রেও। আর আরেকটা যেটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ, অভ্যেসের ব্যাপার। অনেক সত্যি মানে নিত্যদিন হোমওয়ার্ক করার অভ্যেসটা হয়তো চলেই যাবে, কিন্তু আয়ত্ত করা মানে আমি স্কুলে যেটা শিখে আসলাম সেটা আমি কতটা অন্তরে নিতে পারলাম, কতটা আমি রিটেন করতে পারলাম, সেটা তো শুধু হোমওয়ার্কের ওপর ডিপেন্ড করে না, মানে সেটা তো সেই স্টুডেন্ট তার কি বলবো আত্মীকরণ ক্ষমতার উপর নির্ভর করে এবং সেটার জন্য যে খুব লিখতে হয়। আমার অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে, আমার একজন স্যার বলেছিলেন যে পরীক্ষার আগে পড়বি কম ভাববি বেশি, মানে ওই যে আমি মনে মনে সেটাকে বোঝার চেষ্টা করছি, তো সেগুলো মনে হয় অনেক বেশি সাহায্য করবে কোনো বিষয়কে শিখতে। এবং সত্যি তো মানে সময়টা এখন বড্ড টানাটানি, মানে অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু পড়াতে চাইছি, বাড়িতেও যখন বাচ্চাকে পাচ্ছি। এবং এটা কিন্তু এখন আমার জানি না, আমার অভিজ্ঞতা তাই, আমি কিন্তু আমার মেয়েকে বাড়িতে খুব কম সময় পাই, মানে স্কুল আওয়ার্সটা খুব বেশি, স্কুলে যাওয়ার জন্য একটা প্রস্তুতি পর্ব থাকে, স্কুলে যাওয়া আসার একটা সময় থাকে, ফিরে এসে তার কি বলবো একটু ফ্রেশ হতে না হতে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য তাকে সময় দিতে হয়। আলটিমেটলি মা বাবা এবং বাচ্চা বা ঠাকুমা দাদুর সাথে তার যে সময় কাটানোর সময়টা সেটা খুব কম, এবং সেই সময়টাতে যদি তাকে হোমওয়ার্ক করতে হয় তাহলে সেটা যেন আরও ক্ষুদ্র হয়ে যায়। তো আমার মনে হয় যে এটা উপকারী হবে যদি হোমওয়ার্কের। এবার আমি একটুখানি দুজনের কথাই শুনলাম, এবার একটুখানি এটার অন্য যদি ব্যাখ্যা দেওয়া যায়, যেমন হোমওয়ার্ক বলতে আমরা কি বুঝি, বাড়িতে যে কাজটা দেওয়া হয়। হ্যাঁ, এবার সাধারণত কি হয় যে আমি অঙ্ক নিয়ে যদি বলি যে আমি একটা চ্যাপ্টার পড়লাম, এই ধাঁচে আরো 4টে চ্যাপ্টার তুমি বাড়ি থেকে করে নিয়ে আসবে। হ্যাঁ, এই চাপটা আমার মনে হয় কোথাও একটা কমানোর চেষ্টা করা হয়েছে, যেটা নির্দিষ্ট করে দেওয়া, মানে তোমাকে এই সময়ের মধ্যে এই কাজটা করে নিতে হবে, কিন্তু মানে করাটা হয়তো সেই ছাত্রীটির জন্য উপকার, মানে ওই কাজ ওইটুকু যদি সে বাড়িতে প্র্যাকটিস করে অভ্যাস করে তাহলে তাতে তারই উপকার হবে, কিন্তু সেটা তারপরে চাপিয়ে দেওয়া যে তোমাকে এই সময়ের মধ্যে এতগুলো সে 100টা অঙ্ক করে ফেলতে হবে, এইগুলো আমার মনে হয় হয়তো এটা ও বলতে পারে, মানে এটা হয়তো মানসিক চাপ, এই চাপটা থেকে সত্যি ওদের ভারমুক্ত করার একটা প্রয়াস চলছে। আমি সুবর্ণাদির কাছে আসবো। সুবর্ণাদি নিজে তো এডুকেশনের অধ্যাপিকা, সুবর্ণাদি ভালো বলতে পারবে আরো এই যে পড়াশোনার যে প্রক্রিয়াটা, কি বলবেন? পড়াশোনার প্রক্রিয়া বলতে যে সমস্ত বিষয়গুলো উঠে আসে নেগেটিভ, যেটা লাভলিনা তুললো যে এই একটা সমস্যা হতে পারে। অভ্যেস নষ্ট হওয়ার তো একটা দিক আছেই, মানে অভ্যেস নষ্ট হওয়া মানে ওরা যে অতিরিক্ত চাপটায় থাকতো, মানে প্রত্যেক দিনের হোমওয়ার্কটা না করলে পরের দিন ক্লাসরুমে হয়তো বের করে দিচ্ছে না বা বলছে তুমি কেন করে আনোনি, দেখো ও করে এনেছে, দেখো ও করে এনেছে, এইটাই তাদের কাছে প্রচণ্ড অসম্মানজনক, মানে এই সবার সামনে দাঁড় করিয়ে বলা, এটা বাচ্চাদেরও তো সম্মান অসম্মান জ্ঞানটা প্রচণ্ড বেশি থাকে। তো সেইটা হোমওয়ার্কটা একদম বন্ধ না করে দিয়ে আমার মনে হয় কিছু মানে হয়তো 4টে অঙ্ক দিল বা 5টা অঙ্ক দিল কালকে করে এনো, রেস্ট্রিক্টেড করে দেওয়া, একদম বন্ধ না করলো, তাহলে অন্তত তারা ওই কাজটা করে নিল, চটপট করে নিয়ে তারা কোথাও ঘুরতে গেল, বেড়াতে গেল বা খেলে এসে সেটা করে নিল, মা 4টে অঙ্ক আছে করে নিচ্ছি, এরকমই। আর লাভলিনা দি যেটা বললেন যে একটা বয়সের পর তাদের ওই সাবজেক্টে নতুন করে ঢুকতে সমস্যা মানে ওই যেহেতু সে শিখছে না প্রথম থেকেই, তারা হঠাৎ করে ভূগোল, হঠাৎ করে জিওগ্রাফি, প্রথমত পরিবেশবিদ্যার মধ্যেই আমরা কিছু কিছু তাদের শেখাচ্ছি, কি করে দিনরাত্রি হয়, কি করে মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এনভায়রনমেন্টের যা কিছু অনেকটাই আমাদের বিজ্ঞানের সাথে যায়, অনেকটাই ভূগোলের সাথে যায়, অনেকটাই ইতিহাসের সাথে যায়। তাই আমার মনে হয় প্রিলিমিনারি কিছু জিনিস, প্রাথমিক কিছু জিনিস, সেগুলো কিন্তু আমরা ওখান থেকে শিখে আসছি। আর যখন একটা বাচ্চা 5-এ পড়ছে তার এজ হয়ে যাচ্ছে 11, তাই তো 6+5 যদি আমরা ধরে নিই তাহলে 11 বছর। তো 11 বছরের যে বাচ্চা, সেই বাচ্চা আমার মনে হয় নতুন করে যদি কিছু শুরু করা হয় তার নেওয়ার মতো সেই ইন্টেলিজেন্স লেভেলটা কি তার তৈরি হয় না লাভলিনা দি? আমার এটাই প্রশ্ন আর কি, সেই রকম ক্যাপাসিটিটা বাড়ে, নিশ্চয়ই বাড়ে। সেটাই যদি মনোবিদ্যার দিক থেকে আমি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে 12-13 বছরের অবধি মানে তার বাইরে আর আইকিউটা বাড়ে না। হ্যাঁ, এবার তারপরে যেটা বাড়ে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, একদম তাই। সুতরাং মেমোরি স্প্যান কার কতটা বেশি সেটাও কিন্তু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করছে।
সুতরাং কখনো আমি এটা দিয়ে আমি জেনারেলাইজ করতে পারবো না যে সবার জন্য এটা ভালো হবে, যে সবার জন্য কখনো করা সম্ভব না। আমাদের হ্যাঁ বলো। হ্যাঁ, আমাদের সময় একদম শেষের দিকে। আমি এবার একটা প্রশ্ন করব, চারজনকে একই প্রশ্ন করব, একটা র্যাপিড ফায়ারের মতো। সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত একটা অভ্যেস বাবা মায়ের ছিল, শিক্ষক শিক্ষিকার ছিল, তার পাশাপাশি ছাত্রছাত্রীদের ছিল। সেই অভ্যেস থেকে তাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটা তাদের পক্ষে কতটা সহজ? আগে আমি মনোবিদের কাছে আসবো। সহজ কতটা সেটা তো ডিপেন্ড করবে কারা কিভাবে নিচ্ছে তার উপর। তবে এটার একটা বড় কনসিকুয়েন্স এটা হতে পারে, যেমন আমাদেরকে এখন শুনতে হয় তোরা তো কিছুই পড়িসনি, আমরা তোদের সময় কত কি পড়েছি। এটা কিন্তু আবার ফিরে আসতে চলেছে, মানে আমরা এবার আমাদের ছোটদেরকে বলবো তোরা কি পড়েছিস, তোরা তো কিছুই পড়িসনি। ঠিক আছে, অবশ্যই একটা নেগেটিভ দিক আছে, এটা নিয়ে কিন্তু ভাবনার জায়গা। হয়তো সমস্ত সাবজেক্টের কোয়ান্টিটি অনেক বেশি ছিল আগে, কিন্তু কোয়ান্টিটিটা কমিয়ে কোয়ালিটেটিভলি আরেকটু ওটাকে কম্প্যাক্ট করে কিন্তু করা যেত। সমস্ত এবার দেখতে হবে সেক্ষেত্রে সিলেবাসটা কি রাখা, সিলেবাস ফ্রেমিংটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যদি বলা থাকে যে হ্যাঁ আমরা এই সাবজেক্টগুলো এতে ইনক্লুড করে দিতে পারছি, এবং তাদেরকে সেটা স্পেসিফিক্যালি ওইভাবে বোঝানো যে এটা কিন্তু সায়েন্সে পড়ছে, এটা কিন্তু ভূগোলে পড়ছে, এটা কিন্তু ইতিহাসে পড়ছে, এই নামগুলোর সাথেও তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া। ভূগোল, ইতিহাস, ফিজিক্যাল সায়েন্স কি, এইটে গিয়ে আমরা প্রথম পড়েছি, তার আগে আমাদের কোনো নলেজ ছিল না। অবশ্যই আমাদেরকে কোপ আপ করতে অনেক অসুবিধা হয়েছে। ইভেন আমার সঙ্গে যারা সাইকোলজি পড়েছে, আমার 11-12 থেকে সাইকোলজি, যারা গ্র্যাজুয়েশনে পড়তে এসেছে তাদের অবশ্যই অসুবিধা হয়েছে, যেহেতু টেকনিক্যাল সাবজেক্ট, যেহেতু প্র্যাকটিক্যাল ইনপুট অনেক বেশি ওখানে। যাদের একটু আইকিউ হাই ছিল বা যাদের নেওয়ার ক্যাপাসিটি অনেক হাই ছিল, তারা খুব ভালোভাবে নিয়ে নিয়েছে, বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তারা নিয়ে নিয়েছে। এরকম অনেকেই আছে যারা নিতে পারেনি, যুক্ত হয়েছিল। আমার সাবজেক্টটা যদি আলাদা, অবশ্যই ভাবনার জায়গা আছে। আমি একটুখানি চৈতালিদের কাছে আসবো। অভ্যেস বদলটা সমস্যা হবে কিনা, তাই তো? না, অভ্যেসটা তো আমরা এতদিন খারাপ অভ্যেসের মধ্যে ছিলাম, তো ভালো অভ্যেসে গেলে তো সবসময় ভালো হবে, হালকা সময় বেশি পাবো। রোজ রোজ হোমওয়ার্ক করাটা একটা অভ্যেস, আর রোজ হোমওয়ার্ক করতে হবে না, সে তো কি আছে, তাতে কি আছে? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি সন্ধ্যেবেলা আলো জ্বললে বাড়িতে ঢুকে বই নিয়ে বসবে, তো এখন তো সন্ধ্যেবেলা আলো জ্বললে স্কুল থেকে বাড়িই ফেরে না বাচ্চারা। তো সেটা একটা অভ্যেসের তো বদল হয়, এবং ভারী ব্যাগ বওয়াটা একটা অভ্যেস ছিল, এখন হালকা ব্যাগ বওয়া আরেকটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। বাবা মায়েদের অভ্যেস ছিল এই পড়তে বস, কালকে পরীক্ষা আছে, হোমওয়ার্ক হয়েছে কিনা। এখন বলবে যে বাবা মা বলবে যে না কিছু আয় গল্প শুনবি, আয় গল্পের বই পড়বি। ঠিক আছে, ভালো অভ্যেস তো, ভালো। সুবর্ণাদি এবং সুজাতাদি, অবশ্যই আপনারা তো শিক্ষিকা বটেই, কিন্তু তার সঙ্গে মাও বটে, আপনাদের কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো। হ্যাঁ, অভিভাবক হিসেবে তো আমি খুব খুশি যদি হোমওয়ার্ক না থাকে। আমার মতো এরকম জানি না কজন অভিভাবক আছেন যিনি টুয়ে বাচ্চাকে আরেকবার রাখতে চায়, তবে আমি খুব খুশি যদি হোমওয়ার্ক কমে যায়, এবং মানে বন্ধ না, আমি বলছি অল্প মাত্রা দিক, যেটা ওরা করে আনন্দ পাবে, এরকম না সেটা সবসময়ের মধ্যে ওরা থাকবে। আমি ভারমুক্ত শৈশবের খুবই পক্ষে, ফলে আমার মনে হয় যে সেজন্য আমার অভ্যেস বদলাতে খুব একটা অসুবিধা হবে না। আমি খুব খুশি অভ্যেসটা বদলে নেব। তবে আমার খুব ভালো লাগবে যদি এত সব কিছুর মধ্যে দিয়ে আমার বাচ্চা বা আমার স্কুলের সব বাচ্চা যদি নিজেদের সম্পর্কে একটু সচেতন হয়, একটু যদি তাদের মধ্যে দায়িত্ববোধটা আসে, এবং মানে সেইটুকু যদি পড়াশোনার পুঁথিগত শিক্ষার সাথে সাথে যদি এটুকুও তারা শিখে ওঠে, তাহলে সেটাই আশা করবো আর কি, সেটাই চাই। একদিকে দায়িত্ব বাড়লো, একদিকে করলো। আমি একটা কথা একটু বলি, মানে শান্তিনিকেতনের বাচ্চাগুলো যেরকম করে স্কুলে পড়ে আর যেরকম করে টিফিনের সময় গাছে উঠে ফল পাড়ে ফুল পাড়ে, সেইগুলো দেখে দেখে আমাদের তো চোখে জল এসে যায় যে আমাদের ছেলে মেয়েগুলো সত্যি কি শৈশব কাটাচ্ছে আর ওরা কি শৈশব কাটাচ্ছে। তো সেই রকম একটু যদি কাছাকাছি পৌঁছতেও পারি আমরা, ফাঁকা পেলে যদি সেইভাবেও একটু ওরা খেলতে পারে, কাটাতে পারে, ওই প্রকৃতির সঙ্গে যদি কাছে আসতে পারে, নেচার আর বললে যে নাচার, তাহলে খুব ভালো হয়। একদম ধন্যবাদ দেবো চারজনকে। আর অর্থাৎ বাচ্চাদের এখন কি আনন্দ, আকাশে বাতাসে গিয়ে ওঠার সময় বলে চলে এসেছে। সত্যি সেটা যদি হয় তাহলে খুবই সুখকর বিষয়। আমরাও চাইবো যে ভারমুক্ত শৈশব হোক এবং স্বাভাবিক সাবলীলভাবে বেড়ে উঠুক বারুক কচি কাচারা। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করবো। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।
আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।